কি হয়েছে ভাবি? কি বলেন? কি হয়েছে ভাবি? আমি কিছু বলার আগে নেহা আমাকে পাশ কাটিয়ে আমার রুমের দিকে দৌড় দিল। আমি দাঁড়িয়ে না থেকে নেহার পিছনে পিছনে গেলাম। নেহার রুমের ভিতর ঢুকে রোজার অবস্থা দেখে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। ও এমনভাবে আমার দিকে তাকালো যে আমি কোনো জেলের আসামি। নেহা আমার সামনে এসে বলল, কি করেছেন আপনি ভাবির সাথে? রাতে আমি আর রোজা খাবার টেবিলে বসেছিলাম। আমি খাবার খাচ্ছি, হঠাৎ দেখি রোজা কিছুটা কাঁপছে, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো এমনই। তারপর হাত ধুয়ে এসে যখন ওর ঢাক দিলাম কিন্তু উঠল না। ওর শরীরের হাত দিয়ে দেখি ওর শরীরে প্রচুর জ্বর এসেছে। তারপর ওকে রুমে নিয়ে এসে পানি পট্টি দিতে দিতে ওর জামা ভিজে গিয়েছে, তাই তোকে ডাক দিয়েছি। আচ্ছা, ভাবি কি আপনাকে কিছু বলেনি? না একবারও কি রুমের অবস্থা দেখেছেন? না, রুমে আবার কি হবে? এটুকু বলেই পুরো রুমের দিকে তাকাতেই দেখলাম আমার রুমটা এমন দেখাচ্ছে যে রুমের ভিতরে কোনো বড়সড় টর্নেডো এসেছিল। রুমের প্রত্যেকটা জিনিস ভেঙে ফেলেছে, এমনকি খাটের উপর দেয়ালে আমার বড় একটা ছবি ঝোলানো ছিল সেটাও ভেঙে ফেলেছে। আমি নেহার দিকে তাকাতেই নেহা বলল, এগুলো সব আপনার জন্য হয়েছে। আমি যেই কিছু বলতে যাব তার আগে নেহা আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। আমি রুমের বাইরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, রোজা কেন ভেঙেছে সবকিছু? ওর কল্লা ধরায় কি ও রেগে গিয়ে এগুলো করেছে নাকি অন্য কোনো কারণে? এইভাবে কিছু সময় যাওয়ার পর নেহা রুমের দরজা খুলল। আমি রুমের বাইরে দাঁড়িয়েছিলাম। নেহা আমার সামনে এসে বলল, ভাইয়া, কালকে যদি তুই ভাবির সাথে মিথ্যা কথা না বলতি তাহলে আজকে এমনটা হতো না। কালকে দুপুর থেকে ভাবি কিছু না খেয়ে বসেছিল তোর জন্য, আর তুই তুই বদলে গিয়েছিস ভাইয়া। বলেই নেহা চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, আর মাথায় শুধু একটা কথাই আসছে, তাহলে কি রোজা জানতো যে আমি ভার্সিটিতে না গিয়ে রিয়ার সাথে ঘুরতে গিয়েছিলাম, আর কাল থেকেও কিছু না খেয়ে বসেছিল? আর আমি নিজের প্রতি নিজের খুব রাগ হতে লাগলো। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও রোজা আমার সাথে রাগে কেন কথা বললো না কেন? আমি রুমের ভিতর আসতেই দেখলাম রোজা ঘুমিয়ে আছে। ওর চেহারা একেবারে শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালি জমে গিয়েছে। আমি গিয়ে রোজার পাশে বসলাম, আর এক দৃষ্টিতে ওর চেহারার দিকে তাকিয়ে রইলাম। সকাল 8টার দিকে রোজার ঘুম ভাঙলো। ও চেয়ে দেখে আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। রোজাও কিছু না বলে চুপচাপ আমার চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রোজা বলল, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? কেন যেন রোজার এই আপনি বলাই মনের মধ্যে কোনো কষ্ট লাগলো না। এমন মনে হচ্ছে আমি আপনি করে বলারই প্রাপ্য। আমি কিছু না ভেবে রোজাকে দুহাত দিয়ে আমার বুকের সাথে চেপে ধরলাম। আমি আজ প্রথমবার রোজাকে নিজের ইচ্ছায় বুকের সাথে জড়িয়ে ধরলাম। রোজা একেবারে চুপ হয়ে আছে, কিছুই বলছে না। এমনিও কোনো নড়াচড়াও করছে না। ওর এইভাবে চুপ করে থাকা আমি মেনে নিতে পারছি না। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি কালকে তোমার সাথে মিথ্যা কথা বলতে চাইনি, ভয়ে ছিলাম যদি তোমাকে সত্যি কথা বললে যদি তুমি রাগ করতে, তাই। কিন্তু এখন মনে হচ্ছে তোমাকে সত্যি কথা বলে দেওয়াটাই উচিত ছিল। প্লিজ আমাকে মাফ করে দাও কালকে তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য। তোমাকে একটা কথা বলবো, তার সত্যি সত্যি উত্তর দিবে। বলো, কি জানতে চাও তুমি? তুমি কি রিয়াকে সত্যি ভালোবাসো? হুম। আমার জন্য কি তোমার মনে কোনো ভালোবাসা নেই? আমি কি আমার জন্য তোমার মনে একটুও ভালোবাসা জন্মাতে পারিনি? রোজার প্রশ্নের উত্তর আমার অজানা। আমি জানি না আমি রোজাকে ভালোবাসি নাকি ভালোবাসি না, কিন্তু ওকে ছাড়া কথা না বললে আমার মনে কেন যেন শান্তি লাগে না। কেন যেন ওর পাগলামোগুলো আমার ভালো লাগতে শুরু করেছে। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? কিন্তু আমি তো ভালোবাসি রিয়াকে। আমাকে চুপ থাকতে দেখে রোজা বলল, কি হলো বলো, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? জানি না। জানো, আমি কখনো কোনো দিন কোনো রিলেশনে জড়াইনি। আমার শুধু একটাই চাওয়া ছিল, আর তা হলো বিয়ের পর নিজের স্বামীকে ভালোবাসবো, স্বামীর সাথে ছুটিয়ে প্রেম করব। জানো, যখন কলেজে পড়তাম তখন আমার বান্ধবীরা প্রত্যেক দিন ওদের বয়ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেত। ওরা আমাকে প্রতিদিন বলতো যে আমি যাতে কোনো ছেলের সাথে রিলেশন করি, কিন্তু আমি করতাম না। কারণ ছোট থাকতে আম্মু শিখিয়েছিল ইসলাম ধর্মে রিলেশন করাটা হারাম। তাই আমি ওদের বলতাম আমিও একদিন ঘুরবো আমার স্বামীর সাথে। জানো, আমি চাইলে আমার থেকে বড় আর নইলে আমার সমবয়সী কাউকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি আমার থেকে বয়সে ছোট ছেলেকে বিয়ে করার কারণ হচ্ছে তুমি যেন সবসময় আমার কথা শোনো। আমি তোমাকে সবসময় শাসনের উপর রাখি, কারণ তুমি যেন আমার ভয়ে কোনো মেয়ের দিকে না তাকাও। কারণ আমি চাইতাম না যে আমার স্বামী আমাকে রেখে অন্য কোনো মেয়েকে ভালোবাসুক। কিন্তু আমি ভুল ছিলাম,
আমার সব কিছু ভুল ছিল। আমি চুপচাপ চেয়ে আছি রোজার দিকে, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না কি বলবো। ওর তো এখানে কোনো দোষ নেই, সব দোষ তো শুধু আমি করেছি। আমার জন্য শুধু শুধু ও কষ্ট পাচ্ছে। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমাকে আজাদ করে দিব। তারপর তুমি আর রিয়া আরামে থাকতে পারবে। আমার জন্য তোমাদের কারোরই আর কোনো সমস্যা হবে না। আমি চুপচাপ মাথা নিচু করে খাট থেকে নেমে রুমে থেকে বেরোতে যাব, হঠাৎ রোজা পেছন থেকে বলে উঠলো। শোনো, আমি পিছনে ফিরে নিচে তাকিয়ে আছি। সরি অ্যান্ড থ্যাঙ্কস। কেন? সেটা না হয় রহস্যই থাক। আমি রুম থেকে বের হয়ে আসলাম, কেন জানি মাথাটা প্রচন্ড ব্যথা করছে। এমন মনে হচ্ছে এখনই মাথাটা ফেটে যাবে। রোজার বলা কথাগুলো বারবার কানে বেরিয়ে চলেছে। হঠাৎ দেখলাম নেহা খাবার নিয়ে এখানেই আসছে। আমার সামনে এসে খাবার প্লেটটা এগিয়ে দিল আর বলল, ভাই এটা ধর। কেন? ধরবা নাকি? আমি খাবারের প্লেটটা নেহার হাত থেকে নিতেই ও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি একটু অবাক হলাম, কারণ কিছু সময় আগে ও আমার সাথে কথা বললো যেন আমি অপরিচিত কেউ, এখন আবার জড়িয়ে ধরে কান্না করছে। বুঝলাম না, সব মাথার উপর দিয়ে বাউন্সার যাইতেছে। তোর আবার কি হলো? এমন মরা কান্না করছিস কেন আর আমাকে জড়িয়ে ধরেছিস কেন? ছাড়। সরি। কেন? তোর সাথে বাজে ব্যবহার করার জন্য। আমি বুঝলাম তুই আমার সাথে এমন আচরণ করার কারণ কি, বুঝিয়ে বলতে একটু। আসলে কালকে ভাবি যথাসময় ডিউটিতে চলে গেল। কিছু সময় পর ভাবি আবার বাসায় আসলো, কিন্তু তখন তার চেহারার রাগে একেবারে লাল হয়ে গিয়েছিল। এমন মনে হচ্ছিল কারোর উপর রেগে আছে। তারপর কাকে যেন মোবাইলে কল করলো, কিন্তু প্রথমবার কল রিসিভ করতে ভাবি রেগে গেল। তারপর আবার কল করলো। কয়েকবার রিং হওয়ার পর সেই ব্যক্তি কল রিসিভ করতে ভাবি রেগে কথা বলল। কিছু সময় পর বুঝতে পারলাম ভাবি তোকে কল করেছে। কিছু সময় পর ভাবি আবার তোকে কল করলো, কিন্তু হঠাৎ কি যেন ভাবি কান্না করতে করতে রুমে চলে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। ভাবিকে অনেক ডাক দিলাম, কিন্তু ভাবি দরজা খুললো না। এইটুকু বলেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আবার যেই বলতে যাবে নেহা আমার দিকে তাকিয়ে। আমি রোজার ব্যাপারটা নিয়ে এত বেশি অবাক হইনি, যত বেশি অবাক হয়েছি নেহার কথা বলা দেখে। দু চোখ ড্যাব ড্যাব করে নেহার দিকে তাকিয়ে আছি। নেহা আমাকে এইভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ওই তুই এভাবে কি দেখছিস? বোন তুই ঠিক আছিস তো? কেন, আবার কি হবে? না মানে আমার মনে হচ্ছে তোর জিনের আঁচল লাগছে, কারণ তুই এত কথা বলা কোথা থেকে শিখেছিস? সব সময় তোর ফাজলামি না করলে ভালো লাগে না। নেহার কথা শুনে জোরে জোরে হাসতে লাগলাম। আমার হাসি দেখে নেহা হেসে উঠল। ভাইয়া এখন আর বেশি কথা না বলে ভাবির কাছে যা। ঠিক আছে। আর আব্বু আম্মু কি রোজার শরীর ভালো না তা জানে? আব্বু আম্মু তো বাসায় নেই। কেন, কোথায় গিয়েছে? গতকাল সকালে নানিদের বাসায় গিয়েছে, আর আজকে শুক্রবার তাই কালকে চলে আসবে। ও ঠিক আছে, তুই নাস্তা করে নিস। ঠিক আছে। বলেই চলে গেল। আমি আবার ঘুরে রুমের দিকে আসতে লাগলাম। রুমের সামনে এসে দেখলাম রোজা যা যা ভেঙেছিল তা পরিষ্কার করছে। আমি প্লেটটা খাটে রেখে রোজার পিছনে গিয়ে বললাম, কি করছো তুমি? হঠাৎ আমার কথা শুনে রোজা কিছুটা কেঁপে উঠল। রোজা পিছনে তাকিয়ে বলল, কালকে তো এইগুলো আমি ভেঙেছিলাম, তাই পরিষ্কার করছি। তুমি কি আমার সাথে ফাইজলামি করছো? কেন, আমি আবার কি করলাম? কেন তুমি জানো না তোমার শরীর খারাপ? হ্যাঁ, তারপর কেন এগুলো করছো? রোজা মুখের কোণে একটা হাসির রেখা ফুটে উঠল। তাহলে এগুলো করবে কে? সেটা তোমার জানার প্রয়োজন নেই, তাই খাবার খেয়ে নাও। রোজা উঠে চুপচাপ গিয়ে খাটে বসে থাকলো, খাবার না খেয়ে আমার চেহারা দিকে তাকিয়ে আছে। আমি রোজার সামনে গিয়ে বললাম, কি হলো, খাবার খাচ্ছ না কেন? খাবার খেতে মন চাচ্ছে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনার কেন খেতে মন চাচ্ছে না? জানি না। আমি খাবারের প্লেট হাতে নিয়ে বললাম, ফাইজলামি বাদ দেন, আর এখন চুপচাপ খাবার খাবেন। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি রোজাকে খাইয়ে দিচ্ছি আর রোজা চুপচাপ খেয়ে যাচ্ছে। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে ও এটাই চাইছিল যে আমি ওকে নিজের হাতে খাইয়ে দেই। ভাইবেন না যে আমি আপনাকে ভালোবাসি তাই খাইয়ে দিচ্ছি। আমি চাই না আমার জন্য কেউ না খেয়ে থাকুক, তাই আপনাকে খাইয়ে দিচ্ছি। রোজা কিছুই বলল না, চুপচাপ খেয়ে যাচ্ছে। রোজাকে খাইয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিয়ে বিছানায় শুয়ে দিলাম। ও শুধু চুপচাপ দেখে যাচ্ছে। পুরো রুম গোছানো শেষ হলো 12:30টায়। গোসল করে নামাজের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কিছু সময় পর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসলাম। এখন হলো আরেক সমস্যা, মাথা ব্যথা প্রচন্ড বেড়ে গেছে। সারা রাত জেগেছিলাম, আবার সকালে নাস্তাও করিনি, পুরো শরীর ক্লান্ত লাগছে। কোনো রকমে বাসায় আসলাম, কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ রুমে এসে শুয়ে পড়লাম। এক ঘুমে বিকাল 5টায়
রোজার ডাকে ঘুম ভাঙলো। কি হলো, আর কত ঘুমাবে? ওঠো। আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আবার বিছানার উপর শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রোজা আবার রুমে আসলো খাবার নিয়ে। আমাকে আবার ঘুমিয়ে থাকতে দেখে আবার আমার কাছে এসে বলল, এই কি হলো, আবার ঘুমিয়ে পড়লা কেন? আমি উঠে বসলাম। প্লিজ দেখো, আমার ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, আমি এখন ঘুমাবো। ঠিক আছে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার এখন খাবার খাওয়ার মুড নেই, আমি এখন ঘুমাবো। যেই শুতে যাব। ওই তোকে আমি শুতে বলছি। রোজার চিৎকার শুনে আমার ঘুমানোর স্বাদ মিটে গেছে। আমি বসে আছি আর রোজা আমাকে খাইয়ে দিচ্ছে। রোজাকে দেখে এমন মনে হচ্ছে ওর আর আমার মাঝে কিছু হয়নি। ও যেহেতু পারছে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। কিছু সময় পর এখন ঘুমাতে পারবো। ঘুমাও। তবে একটা কথা ছিল। কি? রিয়া কল করেছিল। কি? ভয় পেও না, আমি রিয়াকে আমাদের ব্যাপারে কিছুই বলিনি। রোজার চোখের জল স্পষ্ট বোঝা যাচ্ছে। ও আর কিছু না বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়ল। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। খাটের কর্নার থেকে মোবাইলটা নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখি রিয়া কল করেছে। কেন জানি রিয়ার কলটা ধরতে মন চাচ্ছে না। মোবাইলটা অফ করে দিলাম। বাল কনফিউজড হয়ে গেছে, আসলে আমি ভালোবাসি কাকে। ঘুম আর আসলো না। খাট থেকে নেমে বেলকনিতে গিয়ে বসে থাকলাম। রাতে খাবার খেয়ে রুমে বসেছিলাম, তখন রোজা আসলো। কোনো কথা না বলে লাইট অফ করে খাটে এসে আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে থাকলো। রোজার এমন কাজে আমি বেশ অবাকই হচ্ছি। হঠাৎ রোজা বলল, একটা প্রশ্ন করি। আমি যখন না থাকবো তখন কি তুমি আমাকে মিস করবা? আমি কিছু বললাম না, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। ঘুমিয়ে পড়েছো? নিশ্চুপ। রোজা শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এক সময় ও কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। আমি রোজাকে আমার বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। কেন জানি এই মেয়ের চোখের পানি আমার সহ্য হয় না। আমি রোজাকে আমার বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, জানো রোজা, আমি রিয়ার সাথে 3 বছর ধরে রিলেশনে আছি, কিন্তু আমার কখনো মনে হয়নি যে রিয়া আমাকে আসলেই ভালোবাসে। সবসময় এমনই মনে হতো আমাকে ব্যবহার করছে, কিন্তু এখন কেন জানি রিয়ার কথা আর মনে হয় না। মনটা চাই শুধু তোমার কাছে থাকি সব সময়। তুমি যখন আশেপাশে না থাকো তখন কেমন যেন নিঃস্ব লাগে। এখন কেন যেন তোমার রাগ, অভিমান, থ্রেট সবকিছু ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি রোজা, অনেক অনেক ভালোবাসি। কথাটা বলতে আমার হার্টবিট কয়েক গুণ গতিতে লাফাতে শুরু করলো। রোজা চুপচাপ আমার বুকের উপর শুয়ে আছে। জানি না ও আমার কথাগুলো শুনেছে নাকি। আমি রোজার কপালে একটা চুমু এঁকে দিলাম। কিছু সময়ের মধ্যেই রোজাকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে সবাই একসাথে নাস্তা করছি। আব্বু আম্মু খুব সকালেই বাসায় এসে পড়েছে। হঠাৎ রোজা আব্বুকে উদ্দেশ্য করে বলল, আব্বু। মা বলো। আব্বু, আমি কিছুদিনের জন্য বাসায় যেতে চাই। রোজা কথাটা বলতে আব্বু আম্মু নেহা আমার দিকে তাকিয়ে আছে। সবার চাওয়ার ধরন দেখে আমার গলা দিয়ে আর খাবার নামলো না। পানি খেয়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, তোমরা সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আজকে কি আমাকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে? কেন মা, এই গাধাটাই কি কিছু বলেছে? কিছু বললে আমাকে বলো, দেখো ওকে কি করি। আমি আহত দৃষ্টিতে আব্বুর দিকে তাকিয়ে আছি। আসলে কি ওনারা আমার বাবা মা, নাকি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে? না, উনি কিছু বলেনি। আসলে আব্বু আম্মুকে অনেকদিন ধরে দেখতে মন চাচ্ছে, তাই ভাবলাম কয়েকদিনের জন্য দেখে আসি। ঠিক আছে যাও, আর এই গাধাটাকেও সাথে করে নিয়ে যাও। না, উনি বললো যাবে না, ওনার কি যেন কাজ আছে। আমি একটু অবাক হলাম রোজার কথায়। বেকার ছেলের আবার কাজও আছে, সারাদিন খায় আর ঘুরে বেড়ায়, এখন বলছে তার নাকি কাজও আছে। আমার দিকে তাকিয়ে বলল, এখন আর নিতে পারতেছি না। আব্বুর কথা শুনে মন যাচ্ছে কেঁদে দেই। আমি কিছু না বলে ওখান থেকে উঠে রুমে চলে আসলাম। রুমে এসে একটা কথাই ভাবতে লাগলাম, রোজা আব্বু আম্মুর কাছে মিথ্যা কথা বলল কেন? কিছু সময়ের পর রোজা রুমে আসলো। আমার দিকে না তাকিয়ে ওর জামা প্যাক করতে লাগলো। ওরে অবহেলা আমার সহ্য হচ্ছে না। আমি খাট থেকে নেমে রোজার পিছনে গিয়ে দাঁড়ালাম। রোজা,
হুম, বাসায় কেন যাচ্ছ? বললাম তো আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে, তাই দেখা করতে চাচ্ছি। কয়দিন থাকবা? জানি না। বলেই ঘুরে আবারও ওর কাজ করতে লাগলো। আমি তোমার সাথে আসি। রোজা আমার দিকে তাকিয়ে একটু রাগী লোক নিয়ে বলল, না, কেন? তুমি যদি আমার সাথে আসো তাহলে রিয়া কি সময় দিবে কিভাবে? তাই তোমার আমার সাথে আসার কোনো প্রয়োজন নেই। এই মেয়ে এত জেদি কেন বুঝলাম না। কিভাবে যে বলি ওকে ছাড়া আমি থাকবো কিভাবে? হঠাৎ রোজা বলল, রুম থেকে বের হও, কেন? আমি জামা চেঞ্জ করব। ও মাথা নত করে রুম থেকে বের হয়ে আসলাম। কিছু সময়ের মধ্যে রোজা রেডি হয়ে নিচে এসে সবার থেকে বিদায়